শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এদিকে দেখো সকাল সকাল সিমরান ঈশা কিন্তু চলে যাচ্ছে দোকানে। কেন বলো তো? ঈশা না প্রচণ্ড হারে দুষ্টুমি করছে বাড়িতে। তো ওর পাপা দোকানে আছে, আজ আমার দোকানে যেতে হবে না, ওই কারণে বলল যে ঈশাকে পাঠিয়ে দিতে, যা দুষ্টুমি করে এখানে করুক, তার মধ্যে আমার কাজকামগুলো গুছিয়ে নিতে। তো সকাল সকাল বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে কাজকর্ম করতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ দুষ্টুমি করার কেউ যে লোক নেই, অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর থেকে না, যখন কাজকাম শেষ হয়ে যায়, মনের ভিতরে কিন্তু একটা খুঁতখুঁতানি হয়। তো ঈশা দোকান থেকে আসেনি, ওর পাপার কাছেই আছে। আর সিমরান কিন্তু চলে এসছে ঈশাকে রেখে ওর পাপার কাছে। তো সিমরান এদিকে বাড়িতে এসে গা ধুতে নেমে গেল, আর আমি কিন্তু এখন বাসনগুলো মাজছি ঠিক 8টার সময়। সকালবেলা উঠে টুকটাক ঘরে কাজ ছিল, চা খাওয়া, তারপরে এটা ওটা করা, অনেকগুলো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়েছিল, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি গুছিয়ে নিয়েছি। তো তারপরে চলে আসলাম বাসন মাজতে। আর সিমরান সকাল সকাল গা ধুতে নেমে গেছে। সিমরান না একটু গরম লাগলে এরকম পুকুরে ঝাঁপ দিয়ে নেমে পড়ে। আর যেহেতু এখন সাঁতার কাটতে শিখে গেছে, ওই কারণে একেবারে পুকুরের ওই মাথায় গিয়ে কিন্তু বসে আছে, ওখান থেকে আসছে যাচ্ছে। যখন এদিকে আসবে তোমরাও দেখতে পাবে, ও কিন্তু পানিতেই নেমে আছে। তো সকালবেলার এই টাইমটায় একটু গরম ছিল, কিন্তু পুকুরের পাড়ে যেহেতু ঠান্ডা হাওয়া, গাটা পুরো জুড়িয়েই যাচ্ছিল। আর আমার মেহেন্দি গাছটা দেখতে পাচ্ছ তো কী করে উকি মারছে, ডালটা ছোট্ট একটা ডাল। তো আমার মেহেন্দি গাছটা অনেক লম্বা হয়ে গেছে। ছোট্টবেলায় যখন আমি পুঁতেছিলাম, 2টো ডাল নিয়ে এসেছিলাম ছোট ছোট, তো সেগুলো না 1 হাত থেকে 1.5 হাত মতো হবে। তো সেই গাছ দুটো একজনকে দিয়ে দিয়েছিলাম একটা, আর আরেকটা ডাল আমি পুঁতেছিলাম হাতে করে। সেটা কি বলবো, এত দারুণ সুন্দর গাছ হয়েছে। এখন তো আমার মতো 2টো মানুষ জোড়া দিলে একটা গাছ তৈরি হবে। তা খুব বেশি দিনের কিন্তু কথা না, 3-4 বছর মতোই হবে। তার মধ্যে গাছটা কেমন বেড়ে গেছে। আসলে কি বলো তো, মানুষ না থাকলেও তার হাতের যে গাছগুলো, সেগুলো লাগানো দেখলেও কিন্তু অনেকটাই ভালো লাগে, তার কথা মনে পড়ে। তো আমার এই বাড়িতে আমারও টুকিটাকি অনেক গাছ লাগানো আছে, যেগুলো বেশ বড় হয়ে গেছে এখন। আর ওদিকে দেখো সিমরান কিন্তু ওই সাঁতার কেটে কেটে আসছে। তো আমিও চেষ্টা করি পুকুরে 2-1 সময় সাঁতার কাটার, এতে করে শরীরটা না বেশ হালকা লাগে। তো পুকুরে সাঁতার কাটা কিন্তু শরীরের পক্ষে অনেকখানি উপকার। তো ওই কারণেই আর কি পুকুরে সাঁতার কেটে বাথরুমে গিয়ে গা ধুয়ে ফেলি, তো অনেকখানি ভালো লাগে। আসলে কি বলো তো, পরিষ্কার চকচকে এরকম পানি দেখলে কেউ কিন্তু লোভ সামলাতে পারে না, তো সেই কারণেই। তো দেখো সকালবেলা কতগুলো বাসন, সবগুলো বাসন আমি একে একে মেজে কমপ্লিট করে ঘরে যাব। এখন আমার অনেক কাজ আছে, একটুখানি পেঁপে ভাজা করব, হাজব্যান্ডকে ভাত দেব। আর ইদানিং করে হাজব্যান্ডের শরীরে বিভিন্ন রকম কিছু প্রবলেম হচ্ছে, এই কারণে না খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করেই করতে হবে ও যখন বাড়িতে থাকবে। তো ইদানিং করে হাজব্যান্ডের অতিরিক্ত গলা টানা বমি বমি পাচ্ছে, কিন্তু বমি হয় না। আর ডাক্তারবাবু কিছু টেস্ট লিখেছে, যেটা হচ্ছে বলল যে গলার ভিতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে ভিতরে নাড়িতে আলসার হয়েছে কিনা এরকমই কিছু টেস্ট করবে। তো সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করো, সে যেন সুস্থ স্বাভাবিক থাকে, কারণ তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই সংসারটা, আমার 2টো সন্তান। তো অনেকখানি ভয়ও লাগছে যে টেস্টের রিপোর্টটা না করা পর্যন্ত বুঝতে পারছি না কি হয়, এরকম একটা ধারণা আছে। তো যেহেতু অনেকগুলো টাকার টেস্ট লিখেছে, তো কিছুদিন একটু অপেক্ষা করব, তারপরে টেস্টের টাকাগুলো জোগাড় করে টেস্টগুলো করে ফেলব। তো যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে হয়তো ছোটোখাটো জিনিস যেগুলো, সেগুলোর শখ কিন্তু আমরা পূরণ করেই ফেলি, কিন্তু বড় বড় ধাক্কা, যে সকল পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারি খরচ, এগুলো কিন্তু একটু ভারী পড়ে। তবে যাও কষ্টসিষ্ট করেও হলেও কি করে ফেলবো, যাও করে। তো যেহেতু আমাদের সংসারটা কিন্তু একেবারে কি বলবো, দিন আনা দিন খাওয়া টাইপেরই, কারণ আজকে ইনকাম করে তো কালকে চলে, কাল ইনকাম করে পরশু চলে, এইরকমই। তো সেই কারণেই 2-1 দিন হাজব্যান্ড আবার কিছু ইনকাম করুক, কিছু পয়সা করি জোগাড় হোক, তারপরে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে টিপোর্টগুলো একেবারে করিয়ে নেব। তো দেখি, অপেক্ষায় আছি 2-1 দিনের মধ্যে কতটা কি হয় দেখি। তো তারপরে দেখো সুন্দর করে বাইরের কাজগুলো সেরে ঘরে চলে আসলাম। ঘরে এখন অনেকগুলো জামা কাপড়, তারপরে এই যে বিছনার চাদরের অবস্থাটা দেখছো, বিছনাটার কি অবস্থা, সকালবেলা এরকমই অবস্থা থাকে। যেহেতু আমরা দুজনা নিচেই শুই আর সিমরান ঈশা উপরে শুই, সেই কারণে কিন্তু 2 জায়গায় বিছনা করতে হয়। আর এরকম অনেকগুলো বালিশ কাঁথা নোংরা হয়, খাটের ওপরে বালিশ কাঁথা দেখতে মোটেও ভালো লাগে না। আর এগুলো আমি সাইডে সরিয়ে রাখবো একটুখানি বাদে, শুধু এখন আপাতত এর উপরে তুলে রাখছি, জায়গা
জায়গাটা পরিষ্কার করে নেওয়ার জন্য, কারণ খাটের আশেপাশে খাটের ওপরে আমার তো মোটেই ভালো লাগে না এইরকম বালিশ কাঁথার টাল হয়ে থাকুক। তো যাই হোক, এক এক করে সবগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিই। আর ঈশা যেহেতু বাড়ি নেই, কাজগুলো না কতটা বেশি ধীরে সুস্থে করতে পারছি সেটা কি বলবো। ঈশা বাড়িতে থাকলে কি হয় বলো তো, যে কোনো কাজে হাত দিই তাড়াহুড়ো করে শেষ করে ফেলি। আর ও বাড়ি না থাকলে একটু নীরবে একটু আস্তে আস্তে সুন্দর পরিপাটি করে কাজগুলো করে নিতে পারি। কারণ ও বাড়ি থাকলে একদিক থেকে গোছায় আর একদিক থেকে কিন্তু হুড়িয়ে পুরো শেষ করে ফেলে। তো এটা বাচ্চা কাচ্চার প্রত্যেকেরই ধর্ম, আমি তো মনে করি। কারণ সিমরান কিন্তু অতটাও ছিল না ছোটোবেলায় দুষ্টু, ঈশা প্রচণ্ড হারে দুষ্টু। ওকে সামাল দেওয়া অনেকখানি টাফ হয়ে পড়ে আমার পক্ষে। তো হয়তো বড় হতে হতে অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমার এক বন্ধু বলবো কি কাকিমা বলবো আমি বুঝতে পারছি না, যে আগের দিন কমেন্ট করেছিলে যে মা ঈশা এখন দাদুভাই দিদিভাই এখন হয়তো দুষ্টু, তো বড় হলে অনেক ভালো হয়ে যাবে। তো হয়তো আপনি আমার কাকিমা কি জেঠিমা এরকম সম্পর্কে হন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কথা বলার জন্য। আসলে অনেক অভিজ্ঞতা থেকেই আপনারা বলেছেন যে দাদুভাই দিদিভাই পরে ভালো হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু মিষ্টি বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। প্রথমেই হালিমা কমেন্ট করেছো, যে ফার্স্ট কমেন্ট করেছো। অসংখ্য ধন্যবাদ যে ভিডিওতে ঢুকে সবার প্রথমে তুমি কমেন্ট করেছো। অনেক ধন্যবাদ বন্ধু এইভাবে পাশে থাকার জন্য, ভালো থেকো। তো ভেটকি মাছ দিয়ে কচুরমুখী করেছিলাম কাল, তো রুমা ব্লগস বলেছো যে ভেটকি মাছ দিয়ে কচুরমুখী আমারও অনেক ভালো লাগে দিদিভাই। অসংখ্য ধন্যবাদ বন্ধু, যে আমার মতো কাউকে তো পেয়েছি কচুরমুখী ভেটকি মাছ অনেক ভালো লাগে। ধন্যবাদ বন্ধু। তো আমার এক বন্ধু যার নামটা আমি এই কদিন ধরে হয়তো ভুল বলেছি, তো সে আমার ওপরে অনেক রাগ করেছ, তো তার জন্য সরি। আর তোমার নাম কি? জ্যোৎস্না কারিগর, হয়তো এটাই হবে এইবার ঠিক বলেছি তো? যদি ঠিক বলে থাকি কালকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আর এক বোনও পাপড়ি কমেন্ট করেছো, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু বন্ধু মৌসুমি, তারপরে মিনকা ভ্লগ আর দেবসোমা, তো তোমাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইল। আর লিজাকেও জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তো যাই হোক, আজকের কমেন্টগুলো কিন্তু আমি পড়ে ফেললাম। অবশ্যই তোমরা যারা কমেন্ট করেছো অবশ্যই তোমরা উত্তর দিও, যদি তোমাদের নামগুলো আমি ঠিকঠাক নিয়ে থাকি সবারই। তবে কি বলো তো, ভয়েস ওভার দেওয়ার পরে যদি কেউ কমেন্ট করে তো তখন তার কমেন্টগুলো না আর বলা হয় না, তখন তো ভিডিও সব কিছু ঠিকঠাক করা হয়ে যায়, ওই কারণে বাদ চলে যায়। তো যদি কেউ বাদ চলে যাও তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব পরের ভিডিওয় তার নামটা নেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ সকলকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ড্রেসিং টেবিল, শোকেস, খাট সব কিছু কিন্তু মোটামুটি হারে গুছিয়ে নিয়েছি। যতই ভাঙাচোরা শোকেস হোক না কেন, তবে ওর কিন্তু কোনো কিছুতেই আমি খামতি রাখি না। প্রত্যেক দিনই চেষ্টা করি আলতো হাতে শোকেসটাকে পরিষ্কার করে ফেলতে। হয়তো কোনো সময় ক্যামেরা অন ক্যামেরাই করি, কোনো সময় অফ ক্যামেরাই করি, কিন্তু প্রতিনিয়ত আমি শোকেসটা পরিষ্কার করে থাকি। আসলে কি বলো তো, আমার ঘরের একটা জিনিস এক ফোঁটা রক্তের মতো মূল্য দিয়ে তৈরি করা, অনেক পরিশ্রম করে ঘরের জিনিসপত্রগুলো তৈরি করা। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমরাই বুঝি ভাঙাচোরা জিনিসের কতটা বেশি মূল্য। যতদিন পর্যন্ত কিনতে না পারি ওইভাবেই কাজ চালায়, যখন কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এদিকে সিমরানের পড়ার টেবিলটার ওপরটাও কিন্তু সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। আর এই ক্যালেন্ডারটা না আমার অনেক বেশি পছন্দের, কারণ এতে অনেকগুলো রেসিপি আছে পেছনে, প্রত্যেকটা ক্যালেন্ডারের পাতার পেছনে একটা রেসিপি। তো যাই হোক, এদিকে এখন সুন্দর করে খাটের নিচে, ড্রেসিং টেবিলের নিচে, শোকেজের নিচে সবটাই ঝাড়ু দিয়ে ময়লা বের করে ফেলবো। প্রত্যেক দিন তলাগুলো ঝাড়ু দিয়ে ময়লা বের করি, তারপরেও এত ময়লা বের হয়। এক্ষুনি দেখলেই বুঝতে পারবো কতগুলো কাগজের কুটি বেরিয়েছে, দেখছো তো? তো প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পরেও এরকম এতগুলো করে বের হয়। কেন বলো তো, বাচ্চা কাচ্চা ঘরে এত বেশি দুষ্টুমি করে, নোংরা করে সন্ধ্যাবেলা, তো তারপরে এইগুলোই হয়। তো এই তক্তপোষটার ওপরে পাউডার ফেলেছিল, যার কারণে যতবারই ঝাড়ু দিচ্ছি পাউডার উঠছে।
তো যাই হোক এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন চেষ্টা করি একা হাতে সকল কাজকর্ম টাইমের মধ্যে সেরে ফেলার। হয়তো আজ কাজে একটু দেরিতেই লেগেছি, তবে টাইমেই হয়ে গেছে। এদিকে দেখো আমার ছোট্ট যে কচুর পাতা গাছটা, দেখো কতটা দারুণ পাতা হয়েছে। আর এতে কিন্তু পুরোটাই সাদা সাদা গোলাপি গোলাপি ফুটফুট। তো অনেক ভালো লাগে গাছটা দেখি, এইবার বাঁচে কিনা। অনেকবার লাগিয়েছি, বাঁচেনি। আমি তো প্রথম মনে করলাম বাঁচবে না, তারপরে দেখলাম গোড়া থেকে আবার কচমি বেরিয়েছে। দেখা যাক, আদর যত্নে কোনো কিছুরও ত্রুটি রাখছি না। তো হাজব্যান্ড এদিকে একটু বাজার পাঠিয়েছে, তো এদিকে জালি লাউ, জালি চাল কুমড়া, চিংড়ি মাছ, কোনটা এরে কোনটা করব বুঝতেই পারছি না। লাউয়ের তরকারি এমনিতেই আমার অনেক বেশি ভালো লাগে, তবে ওতে যদি একটু মুরগির মাংস, তা নয় মুরগির ছাল দেওয়া হয়, বেশি ভালো লাগে। তো যাই হোক, মাংস তো নেই, টেনশন করে লাভ নেই, চিংড়ি মাছ দিয়ে করব। তবে কি বলো তো, চিংড়ি মাছটা আমি খাই না, তো প্রচণ্ড গন্ধ লাগে আমার চিংড়ি মাছের কোনো সবজি। যেরকম শুটকি মাছে একটা গন্ধ লাগে, ঠিক চিংড়ি মাছটা আমার কাছে ওই রকমই মনে হয়। তো এদিকে দেখো এখন ডেকচির মধ্যে চালটা মেপে নেব। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, চাল একটু বেশি করেই নেব। এই কৌটার 3 কৌটা চাল নিলে আজ আমাদের হয়ে যাবে। রাত্রেবেলা আমি তো সেরকম ভাত খাই না, তো প্রত্যেক দিন রাত্রেই প্রায় রুটি করার চিন্তা করি। তবে যেদিন না করে উঠতে পারি, ওই অল্প 1 মুঠো মতো ভাত খেয়ে নিই। তো সুন্দর করে এখন আমি চালটা মেপে ডেকচির মধ্যে রেখে দিলাম। এটা ধুয়ে এখন ভাত বসিয়ে দেব। এর মধ্যে না একটা পিঁপেও দিয়েছি, 1 চির পিঁপে, কারণ বললাম হাজব্যান্ডকে এখন একটু খুব হালকা পাতলা খাবার দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো দেখছো 1 চির মতো পিঁপেও দিয়ে নিয়েছি। তো এদিকে আমি লাউটা একেবারে পাতলা পাতলা ঝোল করব, কোনো কষবো না, কিছু না, শুধু হালকা আলতো হাতে নেড়ে কষানো পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হলেই নামিয়ে নেব। তো যেমনই পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করি সেরকমই করব। জাস্ট একটুখানি কষানো পানি দিয়ে তরকারিটা গলে গেলেই নামিয়ে নেব। আর কোনো রকম কষে ঝোল টোল দিয়ে বেশি হিজিবিজি করব না, বেশি কষা কষা করব না। চেষ্টা করব একেবারে পাতলা পাতলা লাউয়ের ঝোল করার জন্য। তবে লাউ দিয়ে ডাল দিয়েও না বেশ সুন্দর যায়। তো 1 টুকরো রেখে দিয়েছি লাউ সেখান থেকে, তো দেখি অন্যদিন সেটা ডাল দিয়ে করে নেব। আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে ডাল দিয়ে লাউ দিয়ে। তো দেখো চিংড়ি মাছ, পেঁয়াজ আদা রসুন, এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে কষানো পানি দিয়ে লাউগুলো তুলে দিলাম। আর এইভাবেই ঢাকা দিয়ে চলে যাব অন্য অন্য কাজ করতে। প্রথমে একটা সরা বসালাম, দেখলাম বেশ বড় হয়ে গেছে, তো সেই কারণে আবার একটা ছোট্ট সরা ওর ওপরে চাপা দিয়ে আমি কিন্তু অন্যান্য কাজগুলো, কাঁচা ধোয়াগুলো ছাদের ওপর থেকে করে আসলাম। তো দেখছো লাউটা এরকমই পাতলা পাতলা ঝোল করেছি, খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল। তবে স্বাদটা আরও সুন্দর বাড়িয়ে দেবে এই যে জিরে মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো দেব। এতে করে না যতই হালকা পাতলা তরকারি হোক না কেন, খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। তো আজ একটু বেরোনোর ইচ্ছা আছে সন্ধ্যাবেলা, যদি বেরোই অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাব একটু ঈশার 2-1 জামা কাপড় কিনতে। তো ওর যেহেতু তোলা তোলা যে জামা কাপড়গুলো ছিল একেবারে খারাপ অবস্থা, তো সেই জন্য 2টো জামা কিনেছি ওর জন্য। আর লাস্টে আসার পথে একটু মিয়মরে যাব। তো খুব কম পয়সায় আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মিয়মরে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো সেরকমই কিছু অল্প অল্প কিছু কিনবো। তো এখানে প্রথমেই না ওয়েলকাম বোনাস আমাদের কী ছিল জানো তো, ওরা একটা পিৎজা কেটে আমাদের হাফ হাফ করে দিয়েছিল, সিমরানকে হাফ আমাকে হাফ। তো সেটা আমি ঈশাকে সিমরানকে খাইয়ে দিয়েছিলাম, অনেক সুন্দর ছিল। বললে এটা টেস্ট করে যদি ভালো লাগে অবশ্যই নিতে। তো আমার যেহেতু ভালো লেগেছিল ওই কারণে ছোট্ট একটা মিনি পিৎজা আমি নিয়েছিলাম। প্রত্যেকটার দাম কিন্তু খুব বেশি ছিল না, অনেক কম দামের ছিল এখানে। আর আমি কেকের ওদিকটায় যাইনি, কারণ কেক আমার অতটা ভালো লাগে না, আমার এরকমই স্ন্যাক্স কিছু ভালো লাগে। তো দেখো এদিকে সিমরানকে হাফ দিয়েছে, আমার হাফ কেটে দিয়েছে। তো ওখানে যারাই ছিল গেস্ট হিসেবে সকলকেই দিয়েছিল। তো এই যে খেয়ে নিল। আর আমি বাড়ি যাওয়ার সময় একটা বার্গার নিয়েছিলাম মিনি, আর একটা মিনি পিৎজা, আর একটা নিয়েছিলাম যে চিকেন শাটার না কি একটা নাম ছিল এটার। তো এই যে 2-3 রকম নিয়েছিলাম। এখান থেকে হাফ সিমরানকে দিলাম, হাফ আমি নিলাম। আর ওদিকে বার্গারটা হাফ ঈশাকে দিয়েছি, হাফ সিমরানকে। আর ওই যে চিকেন শাটার না কি নাম বললাম না, ওটা আমারই, ওটা আমার খেতে অনেক ভালো লাগে। তো এই যে অনেক মজার ছিল, প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে টেস্ট করে দেখছিলাম, অনেক বেশি মজার ছিল। তবে কি জানো তো, মিয়ানমার থেকে আসার পরে একবার গরম করে নিলে খাবারগুলো বেশি ভালো লাগে। এই খাবার যদি গরম না থাকে কোনোভাবেই ভালো লাগে না।
গরম গরম একমাত্র ভালো লাগবে এগুলো। তো যা হোক প্রত্যেকটা টেস্ট করে নিচ্ছিলাম, বেশ ভালো ছিল, পুরো জীবন জুড়িয়ে যাচ্ছিল প্রত্যেকটা খাবারে। আর এখন চলো দেখানো যাক ঈশার জন্য কি কি জামা কিনলাম। তো খুব কম দামি দুটো জামা কিনেছি, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এরকম বাজেটের জিনিসপত্রই আমাদের ঠিক আছে। তো দেখো খুব হালকা একটা গেঞ্জি কিনেছি, যেহেতু পুজোর বাজার প্রচণ্ড ভিড় আর জিনিসপত্রের দামও তুঙ্গে। তো এই যে দুরকম জামা কিনলাম, এটা তো ঈশার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।